প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার, বা যেটিকে বাংলায় বলা হয়ে থাকে জরায়ুর মুখের ক্যান্সার। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন যে অতিথি, চলুন আমরা প্রথমেই পরিচিত হই আমাদের আজকে সেই বিশেষজ্ঞ চিকিৎসক সাথে। অধ্যাপক ডাক্তার সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন 1965 সালের অক্টোবরে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1990 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। তিনি মেডিকেল অঙ্কোলজি ও রেডিয়েশন অঙ্কোলজির আধুনিক পদ্ধতি যেমন IMRT, র্যাপিড আর্ক ও ব্রাকিথেরাপির ওপর সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত ও কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফেলোশিপ ও প্রশিক্ষণপ্রাপ্ত। তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অঙ্কোলজি বিভাগের চেয়ারম্যান, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে অঙ্কোলজি বিভাগের প্রধান, আহসানিয়া ক্যান্সার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট, সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ ক্যান্সার সেন্টারের বিভাগীয় প্রধান, ল্যাবেইড স্পেশালাইজড হাসপাতালের ক্লিনিক্যাল অঙ্কোলজি বিভাগের চিফ কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি ক্যান্সার বিষয়ে দেশি বিদেশি গবেষণার সাথে যুক্ত আছেন। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের অঙ্কোলজি বিভাগের কনসালট্যান্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। যেটি বলছিলাম যে সাধারণ ভাষায় জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার, যেটি আমি শুরুতে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই ক্যান্সার বলতে বা সার্ভাইকাল ক্যান্সার বলতে আসলে কি বোঝানো হয়, কোন জায়গায়? সার্ভাইকাল ক্যান্সারটা হলো জরায়ু মুখের ক্যান্সার। আমরা জানি যে আমাদের যারা নারী আছেন তাদের মধ্যে যেখানে একটা জরায়ু থাকে, জরায়ুর যে মুখ থাকে, সে মুখের মধ্যে যখন ক্যান্সার হয় তখন তাকে আমরা ইংরেজিতে বলি সার্ভাইকাল ক্যান্সার। তো জরায়ুটা হলো যেখানে আমাদের একটা ফিটাস বা বাচ্চা থাকে বা আস্তে আস্তে করে বড় হয়, যেখানে সেটা হলো জরায়ু। তার নিচের অংশটুকুর নাম হলো সার্ভিক্স বা জরায়ু মুখ, সেখানে যখন ক্যান্সার হয়। তো আমাদের দেশে সার্ভিক্যাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার অনেক বেশি ছিল, এখনও যে কমে এসছে তা না, কিন্তু এর চাইতে এখন এগুলো দ্বিতীয় সর্বোচ্চ, 25 থেকে 26 ভাগ। কিছুদিন আগেও প্রথম সর্বোচ্চ ছিল, এখন ও জায়গায় অন্য একটি ক্যান্সার চলে এসছে। কিন্তু এতে যে জরায়ু মুখের ক্যান্সার কমেছে তা কিন্তু নয়, তা কমেনি, আগে যেরকম ছিল সেরকমই আছে। কেন এটি বাড়ছে বা এই অবস্থা? জরায়ু মুখের ক্যান্সার হওয়ার অনেকগুলো কারণ আছে। কারণের মধ্যে আমরা যেটা বৈজ্ঞানিকভাবে যে উপাত্ত পেয়েছি এখন, সেটা হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের 16 এবং 18 যে দুইটি ভাইরাস আছে, সেই ভাইরাসের কারণেই মূলত জরায়ু মুখের ক্যান্সার হয়ে থাকে। এটা একটা। এছাড়া অনেকগুলো কারণ প্রাসঙ্গিকভাবে আমরা দেখি যে বেশি বয়সে বাচ্চা নেওয়ার কথা অনেকে বলে থাকেন, তারপরে আবার অনেকে ওরাল কন্ট্রাসেপটিভ ইউজের দীর্ঘমেয়াদীভাবে ওরাল কন্ট্রাসেপটিভ ইউজ করার কথা বলেন। তাছাড়াও অনেকে বলেন যে একের অধিক যৌনসঙ্গী থাকা, সেসব কারণে, এবং অনেক ইনফেকশনের কথা তো আমরা বললাম, প্রদাহের কথা বললাম, সেগুলো কারণে হতে পারে। আচ্ছা, তো এই যে একটি ক্যান্সার মানে তো একটি ভয়াবহ অবস্থা, এবং সেটি জরায়ুর মুখের ক্যান্সার হোক বা যেদিকেই হোক না কেন, ক্যান্সার হয়েছে এটি শোনা মাত্রই কিন্তু একটা মানুষের বা তার পরিবারের উপর দিয়ে একটা বড় ধরনের ধাক্কা চলে আসে। তো যখন কারো মধ্যে এই বিষয়গুলো হয়, তার আগের কথা আমি যদি একটু জানতে চাই যে লক্ষণগুলো যখন আমরা একটু জানবো বা বুঝবো, তাহলে কিন্তু অনেক প্রাথমিক পর্যায়ে সেটির চিকিৎসা শুরু করা সম্ভব। তো লক্ষণগুলো যদি একটু জানতে চাই, যে উপসর্গ বা লক্ষণগুলো কি এটি প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব কিনা? প্রাথমিকভাবে যে লক্ষণগুলো সাধারণত থাকে, সেটা প্রথম একটি লক্ষণ হলো যে সহবাসের সময় রক্তপাত, পোস্টকটাল ব্লিডিং আমরা ইংরেজিতে বলি, সেটা হলো অন্যতম একটি লক্ষণ। এছাড়া ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যাকে যেটা আমরা বলি ব্যথা, তারপরে অথবা সাদা স্রাব, এই সমস্ত ঘটনাগুলো ঘটে। অথবা কিন্তু ভেরি স্পেসিফিক যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো পোস্টকটাল, মানে
সহবাসের পরে রক্তপাত হবে, এবং সেটি যখন হবে তখন আসলে দেরি না করে একজন এটা একটা কিন্তু আর আমরা এগুলো কিভাবে তাড়াতাড়ি ধরা যায় সেসব নিয়ে আলোচনা করতে পারবো, সুযোগ আছে আমাদের। তো সেটা যদি আমি এই সময় বলি তাহলে সেটা হলো যে আমরা জানি যে এখন অনেকগুলো পন্থা বা পদ্ধতি এসছে যেগুলোর মাধ্যমে খুব দ্রুত সুযোগ আছে। আমরা বলে থাকি যে যাদের যৌন সঙ্গীতে বা যৌন সহবাস 3 বছর হয়ে গেছে তাদের সবার জন্যই আসলে স্ক্রিনিং করার জন্য এখন বলা হচ্ছে। স্ক্রিনিংটা আসলে খুব জরুরি, এবং এটি সম্পর্কে একটু জানতে চাইবো আমরা যে আসলে বলি আমরা ভায়া করি আমরা ভিনাইল অ্যাসিটিক অ্যাসিড দিয়ে। তো সেটা 3% অ্যাসিটিক অ্যাসিড, যেটা ভিনাইল অ্যাসিটিক অ্যাসিড ভায়া, তো সেটা দিয়ে কিন্তু করা যায়। এটা খুবই স্বল্প মূল্য এবং আমাদের বাংলাদেশে অনেকগুলো সেন্টার আছে, এগুলোতে করা সম্ভব। মানে 3 বছর যারা সহবাস করেছেন এমন যে কেউ তারপর থেকে এটা করাটা উচিত এবং নিয়মিতভাবে করা উচিত। এছাড়া আরো ভালো পদ্ধতি হলো প্যাপস স্মিয়ার, প্যাপ করা। প্যাপ করলেও কিন্তু আমাদের এটা সহসা আমরা জেনে যেতে পারি। পার্থক্য কি দুটোর মধ্যে? ভায়া দিলে একটা কালারটা চেঞ্জ হয়ে ওখানে আমরা বুঝতে পারি যে এটা সম্ভাবনাটা অনেক বেশি, এটা একটা। আর প্যাপসে আমরা একটা স্পেসিফিক্যালি সেল পেয়ে যাব বা ক্যান্সারের কোষ আমরা ওখানে পাবো যে ওখানে কোষ আছে কিনা। প্যাপসে ওটা পেয়ে যাব আমরা। ওখান থেকে অনেক সময় আমরা ডিএনএ অ্যানালাইসিস করেও দেখতে পারি, সেই টেস্টও আছে, সেটা করে একদম কনফার্ম করা যায়। আপনি বিশেষজ্ঞ হিসেবে কোনটাকে সাজেস্ট করবেন? আসলে দুই ধরনের স্ক্রিনিং এর কথাই তো শুনলাম। এটা আসলে কস্ট ইফেক্টিভের ইস্যু আছে, যেহেতু মানে বৃহৎ জনগোষ্ঠীর জন্য ভায়া হলো সবচেয়ে স্পেসিফিক, আর যাদের পক্ষে সম্ভব তাদের প্যাপস করা। আচ্ছা, আর তারপরে এটাই যথেষ্ট নয়, এরপরে আবার যদি আমরা স্পেসিফিক করার জন্য বায়োপসি করে থাকি, বায়োপসি করে জানা যায়। এবং আরেকটা হলো যে যদি দেখা যায় যে আর্লি আছে, যে বা আমরা কনফার্ম করতে পারলাম যে এখানে আছে, একদম যদি আর্লিতে থাকে তখন আমরা লিপ ইলেকট্রিক্যাল একটা প্রসিডিউর আছে, সার্জিক্যাল প্রসিডিউর LEEP, ওটা করেও কিন্তু একেবারে প্রাথমিক অবস্থায় যে কোনো জরায়ু মুখের ক্যান্সারকে সম্পূর্ণ সুস্থ করা যায়, শতভাগ। আচ্ছা, শতভাগ সুস্থ করা যায়। সেটির জন্য আসলে কি করণীয়? যাতে সেটা স্ক্রিনিং গুলো নিয়মিত করা, টাইমলি যাওয়া, টাইমলি দেখলে তখন ডক্টরদের কাছে গেলে বা যে সেন্টারগুলো তাহলে ওরা কিন্তু এই প্রসিডিউরের ব্যবস্থা করতে পারবে। একটু জানতে চাইবো আসলে জটিলতাগুলো কি হতে পারে, বা এই যে আপনি বলছিলেন স্ক্রিনিং, সেই স্ক্রিনিংটা আসলে এখনো তো যেভাবে হওয়া প্রয়োজন সেটি হচ্ছে না, এবং বেশিরভাগ ক্ষেত্রে এখনো কিন্তু দেখা যাচ্ছে ধরা পড়ছে একটু লেট স্টেজে, এবং এমন সময় যখন আসলে একটু কমপ্লিকেটেড বা জটিল। আমাদের কাছে এখনো যে পেশেন্ট রোগীগুলো আসছে এর মধ্যে বেশিরভাগ রোগীগুলো স্টেজ হাই আপ স্টেজে আসছে। সেটার মধ্যে দেখা যাচ্ছে যে ইনঅপারেবল কেস, যেগুলো অপারেশন করা যায় না, সেই সমস্ত রোগী সংখ্যায় আমাদের কাছে এখন পর্যন্ত বেশি। এবং ওখানে আমরা কেমো রেডিয়েশন থেরাপি করতে পারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি একসাথে চিকিৎসা করা, অথবা ব্রাকিথেরাপি চিকিৎসা করা। এবং এগুলো করার পরে এখন কিন্তু আমার এক্সপিরিয়েন্সের কি, আমার অনেকগুলো পেশেন্ট আছে, যেমন আমি স্কয়ার হসপিটালে কেমোথেরাপি, ব্রাকিথেরাপি দুটোই করেছি, এবং এই পেশেন্টগুলোকে কিন্তু আমি এরপরে অপারেশনও করিয়েছি, গাইনি অনকোলজিস্ট করেছেন, এবং তাতে করে দেখা গেছে পেশেন্টের সার্ভাইভাল বেনিফিট অনেক ভালো, আলহামদুলিল্লাহ, যে পেশেন্টস আর ডুইং ওয়ান্ডারফুল। আচ্ছা, ভালো আছে অনেক পেশেন্ট, কিন্তু স্টেজ পেশেন্টগুলো দেরি করে আসছে, সেটা একটা বড় সমস্যা। কিন্তু কোনো পেশেন্টের যদি এমন হয় যে শরীরে অন্যান্য জায়গায় ছড়িয়ে গিয়ে থাকে, তাহলে হয়তো আমরা খুব বেশি সাহায্য করতে পারি না, হয়তো সেটি যাতে না হয় তার জন্যই আসলে তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আসা দরকার। ঝুঁকিপূর্ণ কারা, ঝুঁকিপ্রবণ কারা, বা কারা এই ঝুঁকির মধ্যে? আমরা এই তো আলাপ করলাম একটু আগে যে ঝুঁকি কাদের বেশি, যাদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন, যে আমরা বলছি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার যাদের বেশি, যাদের আমরা বলেছি যে যাদের বেশি বয়সে যদি বাচ্চা নেয় তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলা যায় অনেক বেশি পরিমাণ একজন মার অনেক বাচ্চা থাকলো, এরকম এগুলো বলা হয়ে থাকে, কিন্তু এগুলো আসলে ম্যাক্সিমামই কিন্তু প্রুভেন না। তাহলে স্ক্রিনিংটা আপনি সবাইকে করতে বলছেন? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন হলো ডেফিনিটিভ কজ, আসলে এটা আমরা কনফার্ম যে এই জন্যই এটা হয়, এটা কোনো সন্দেহ নেই। আচ্ছা, যখন একজন রোগীকে আপনারা কেমো নেয়ার জন্য সাজেস্ট করেন বা বলে থাকেন, সেক্ষেত্রে আসলে একটা বড় একটা অঙ্কের রোগী বা তার যারা আত্মীয় স্বজন আছেন তারা কিন্তু ভীতিকর একটা অবস্থার মধ্যে দিয়ে যান, এবং তারা কিন্তু তখন ডিনাই করেন যে আমরা কেমোথেরাপি নিব না। তো তখন আসলে তাদেরকে কিভাবে আপনারা আশ্বস্ত করেন? এটা বেশিরভাগ রোগীরাই এরকম মনে করেন যে আসলে কেমোথেরাপি দিলে চুল পড়ে যাবে, কেমোথেরাপি দিলে অসুস্থ হয়ে যাবে, কেমোথেরাপি দিলে বমি হয়ে যাবে, বমি করবে, এরকম অনেক তাদের চিন্তা থাকে। কিন্তু বাস্তবে কিন্তু
আজকালকার দিনে যে এখন কেমোথেরাপি দেওয়া হয় তার মধ্যে এই ঘটনাগুলো খুবই কম ঘটে। চুল কোনো কেমোথেরাপিতে চুল পড়ে, কিন্তু তারপরে সাধারণত কেমোথেরাপি শেষ হওয়ার 2 মাস পরে কিন্তু চুল উঠে যায়। এবং আমরা দেখছি যে অনেকের এত যাওয়ার পর আরো সুন্দর সুন্দর মানে চুলের অনেক ভালো চুল উঠে, কোনো সন্দেহ নেই। এবং খুব অস্থায়ী একটা এটা অস্থায়ী, হ্যাঁ এটা অস্থায়ী জটিলতা। আর বমি বা অন্যান্য জিনিসগুলো আসলে এখন পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব। সুতরাং এখন আর আগের মতো সাইড ইফেক্ট গুলো নিয়ন্ত্রণ করার মতো অনেক ব্যবস্থা আমাদের হাতে রয়েছে। আছে। সেটিকে ভয় না পেয়ে, রোগটিকে ভয় পেয়ে তার চিকিৎসা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যেটি বলছিলেন যখন 100% কিওর হয়ে যায় প্রাথমিক পর্যায়ে আসার পরে, যদি আসে সে অবস্থায়, কিওর হওয়ার পরে কি আবার হওয়ার কোনো চান্স থাকে কিনা, বা ফলো আপের জন্য কবে আসতে হবে তাদেরকে? সাধারণত আমরা প্রতি 3 মাস পর পর ফলো আপ করি, 2 বা 3 মাস পর পর ফলো আপ করি। প্রথম বছর, পরের বছর, এরকম 5 বছর আমরা নিয়মিতভাবে পেশেন্টকে ফলো আপ করতে থাকি। 6 মাস পর পর প্যাপস স্মিয়ার করি আমরা পেশেন্টের। আমরা দেখতে চাই যে কি অপারেশনের পরও আপনারা প্যাপ স্মিয়ার করতে বলেন? হ্যাঁ, যদি সেখানে থাকে সার্ভিক্সের অংশটুকু ভল্ট, যদি ভল্ট থাকে ওখান থেকে আমরা ভল্ট থেকে আমরা স্মিয়ার নিয়ে দেখি যে কোনো সমস্যা আছে কিনা বা রিকারেন্স হচ্ছে কিনা, এটা দেখায়। আর ফিজিক্যাল এক্সামিনেশন ছাড়াও, ক্লিনিক্যাল এক্সামিনেশন ছাড়াও কিন্তু অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে আমরা নিয়মিতভাবে চেক করতে থাকি যে এটা আর কোনো প্রবলেম আছে কিনা। এটা রেগুলার ফলো আপে থাকে পেশেন্ট। যারা ফলো আপে থাকেন নিয়মিতভাবে, সাধারণত তাদের কোনো প্রবলেম হলে দ্রুত ধরা যায় এবং চিকিৎসা করা যায়। কিন্তু যারা একবার চিকিৎসা নিয়ে চলে যান আর মনে করেন যে ডাক্তারকে আর দেখানোর দরকার নেই, তাদের নিয়ে মূল সমস্যা। আরেকটা বিষয় আসলে না আনলেই না, এখানে আমরা কিন্তু দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সারে আক্রান্ত রোগীরা সাধারণত আমাদের দেশের ডাক্তারদের প্রতি একটা আস্থাহীনতা কিন্তু চলে আসে, এবং তারা একটা পর্যায়ে গিয়ে একেবারেই আস্থার জায়গাটা তাদের শেষ হয়ে যায়, দেশের বাইরে চলে যান। এক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই জটিলতা হয়। সবচেয়ে বেশি যেটি যে চিকিৎসাটা কন্টিনিউ তারা করতে পারেন না একটা সময় গিয়ে। কি বলবেন আসলে এইটা? না, এটার কোনো যুক্তি নেই। বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার আমি মনে করি যে 90% ক্ষেত্রে বাংলাদেশের চিকিৎসকরা ক্যান্সার চিকিৎসা এই দেশেই করতে পারে, 90% রোগীরই, এবং তারা ভালোভাবে চিকিৎসা করতে পারে। আমাদের চিকিৎসকরা যথেষ্ট পরিমাণ যোগ্য এবং এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের রোগীর পরিমাণ অনেক বেশি, আমাদের রোগীদের আর্থিক সামর্থ্য কম, এবং হয়তো সরকারি স্থাপনা কম যেখানে রোগী চিকিৎসা সেবা দেওয়া হবে, সে জায়গাগুলো কম। কিন্তু তাছাড়া কিন্তু রোগীদের বিদেশে যাওয়ার কোনো যুক্তি নেই। কারণ আমি যে হাসপাতালে কাজ করি, যেমন স্কয়ার হসপিটাল, এরকম আবার অ্যাপোলো হসপিটাল আছে, ইউনাইটেড আছে, এরকম কর্পোরেট হসপিটালও বাংলাদেশে, বড় বড় হসপিটাল হচ্ছে এখন বাংলাদেশে। এবং যারা কিন্তু আমাদের কাছে প্রচুর রোগী আসে ইন্ডিয়া থেকে, যারা আমাদের এখানে চিকিৎসা কন্টিনিউ করতে আসে, সিঙ্গাপুর থেকে আসে, ব্যাংকক থেকে প্রচুর রোগী আমাদের এখানে নিয়মিতভাবে, মানে আমার কাছে প্রচুর পেশেন্ট আছে। আচ্ছা, তো তাহলে বোঝা যাচ্ছে যে পেশেন্টরা কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের কাছে চিকিৎসা নিচ্ছেন, হ্যাঁ নিচ্ছেন, এবং আস্থার সঙ্গেই নিচ্ছেন। এবং পরে একবার যখন ওনারা আমাদের কাছে চিকিৎসা নেন, পরে কিন্তু অনেক সময় বলেন যে না, আমরা বাইরে যাব না স্যার, আমি বাংলাদেশে চিকিৎসা করব, আপনি আমার চিকিৎসা এখানেই করেন। কিন্তু শুধু এই যে যারা বাইরে চট করে চলে যাচ্ছে তাদের প্রতি আপনাদের কি? না, আমরা আমার যেটা বাইরে চলে গিয়ে বা বিদেশে চলে গিয়ে চিকিৎসা নেয়া, তার কি কোনো জটিলতা রয়েছে? না, আমরা মনে করি যে সেটা দেশে করা উচিত, কারণ বাইরে গেলে খরচ বেশি পড়ে। একজন রোগীর সাথে তার আত্মীয় যেতে হয়, কয়েকজন রোগী থাকতে হয়, থাকার জায়গা নাই, থাকবে কোথায়, বাইরে গেলে যে কেউ মানে তাড়াতাড়ি করে দেখাতে পারবে এমন কোনো নিশ্চয়তা নেই। সুতরাং রোগীদের বিদেশে যাওয়ার কোনো যুক্তিকতা এই মুহূর্তে বাংলাদেশে আমরা খুঁজে পাই না। এবং সফলভাবে কিন্তু আপনারা করছেন, আমরা সফলভাবে করছি। কারণ হচ্ছে যে হ্যাঁ, এখন হতে পারে যে কারণ আমাদের দেশে আমরা যে পেশেন্ট দেখি, নাম্বার অফ পেশেন্ট অনেক বেশি থাকি। আমরা দেখেছি যে এই রোগী বাংলাদেশে আমাদের সিরিয়ালের জন্য করেন, সে একই রোগী কিন্তু বিদেশে লম্বা সিরিয়ালের জন্য সারাদিন বসে থাকেন। তখন সেই ধৈর্যটা তাদের চলে আসে না, তখন তারা যথেষ্ট দুঃখজনক। আমরা আশা করব এই আস্থার জায়গাটা যাতে আমরা আবার না, সেটা আমাদেরও চেষ্টা করতে হবে, আমাদেরও চেষ্টা করতে হবে, এবং আমাদের দায়িত্ব আছে, এবং আমাদের কাউন্সিলর থাকতে হবে যারা আমরা যেন তাদের বুঝাতে পারি যে আমাদেরও আস্থা অর্জন করতে হবে, এবং আমরা এই ব্যাপারে বলতে পারি যে আমরা নিঃসন্দেহে তাদেরকে সেবা দিতে পারবো এই দেশে। অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: দর্শক,
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।